De Bruyne! It's as good a goal as the one that put the Blues behind. Kevin De Bruyne is full of emotion. It's Carvajal's cross. Rodrigo! Oh, extraordinary! They prayed for miracles, and miracles arrived. দ্য ডার্ক নাইট সিরিজের গথম শহর আমাদেরকে দুটো ভিন্ন শক্তির সাথে পরিচয় করায়। একদিকে শৃঙ্খলা আর ন্যায় বিচারের প্রতীক ব্যাটম্যান, এবং আরেকদিকে বিশৃঙ্খলা আর ধ্বংসের কারিগর জোকার। কিন্তু প্রশ্ন হলো যে আমি এই ভিডিওতে জোকার কিংবা ব্যাটম্যানের কথা কেন বলতেছি? এদের সাথে ফুটবলের কি সম্পর্ক? অনেক বড় সম্পর্ক আছে। রিসেন্ট ইয়ার্সে আমরা এই রাইভালরি দেখতে পেরেছি, যে দুটো ভিন্ন মস্তিষ্ক, দুটো ভিন্ন ভাবাদর্শ এবং দর্শন পোষণ করে। ম্যানচেস্টার সিটি শিল্পীর নিখুঁত ব্রাস্ট্রোকের মতো একটি দল, একটি পরিকল্পিত স্থাপত্য, পেপ গার্দিওলার কৌশলগত চিত্রকর্ম, যেখানে প্রত্যেকটা পাস, প্রত্যেকটা ছন্দ বিশুদ্ধ নান্দনিকতার অংশ, পিওর পারফেকশন। আবার অন্যদিকে রিয়াল মাদ্রিদ বিশৃঙ্খলার শাসক, যারা পরিকল্পনা নয়, তাদের অস্তিত্বের মানেই হলো অনিশ্চয়তা। ইতিহাস যাদের রক্তে, কিংস অফ ইউরোপ, তারা কখনো মরে না, হার মানে না। যখন সবাই ভাবে যে তারা শেষ, তখনই তারা পুনরুত্থিত হয়। পিওর কেওস। এটা শুধু দুটো র্যান্ডম দলের খেলা নয়, এটা শুধু ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের খেলা নয়। এই খেলাটা, এই রাইভালরিটা আর্ট ভার্সেস কেওসের দুইটা ডিফারেন্ট ফিলসফি, যেটা ফুটবলকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। 2020 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে একে অপরের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউ, ইউরোপীয় গর্বের মঞ্চ। মাদ্রিদ জানতো এটাই তাদের রাজত্ব ধরে রাখার লড়াই, কিন্তু সিটি এখানেই ইতিহাস বদলাতে এসেছিল। এই ম্যাচটার প্রথমার্ধ ছিল খুবই সাবলীল আর ঠান্ডা প্রকৃতির, কিন্তু সেকেন্ড হাফের অ্যাকশন এখনো বাকি ছিল। আমরা দেখতে পাই 60 মিনিটে ইসকো একটা গোল করে বসে, পুরো বার্নাবেউ উত্তাল হয়ে যায়, এবং তখনই হয়তো গার্দিওলার দল বুঝতে পারে যে তাদের আজকের ম্যাচটা কখনোই সহজ হবে না। কিন্তু গার্দিওলা তার দল খুব একটা ভয় পায় না, তারা ফিরে আসার জন্য তখন বেঁচে ছিল। তাই তো ৭৮তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের হেডারে সমতায় ফেরে সিটি, আর কয়েক মিনিট পর কারবাহালের ভুলে পেনাল্টি, আর সেখান থেকে কেভিন ডি ব্রুয়না নিখুঁতভাবে গোল করে ২-১। বার্নাবেউ স্তব্ধ। রিয়াল মাদ্রিদের রাজত্বে ফাটল ধরল, আর ম্যান সিটির নতুন কাব্য লেখা শুরু। কিন্তু দিন শেষে ফুটবল এতটাও সহজ হয় না। এখনো অনেক হিসাব বাকি, এখনো অনেক কথার জবাব দেওয়া বাকি। মাদ্রিদ সেই ইন্টেনশন নিয়ে এসেছিল ইতিহাদ স্টেডিয়ামে, কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে শুরু হয়েছিল সিটির তাণ্ডব। ডি ব্রুয়নার গোলে ২ মিনিটের মাথায় লিড নেয়া, এরপর জেসুসের গোল ২-০। মাদ্রিদ কখনোই হেরে যায় না, এটা তাদের অস্তিত্ব, এটা তাদের রক্তে জমে গেছে। বেনজেমার গোলে ব্যবধান কমে আনে মাদ্রিদ। এরপর শুরু হলো পাগলাটে এক লড়াই। ফোরেন গোল করে বসে, ভিনিসিয়াস দৌড়ে একাই ডিফেন্সকে ফাঁকি দিলেন, আর সিলভার গোল আবার, আর তারপর বেনজেমার পেনাল্টি। শেষ হলো ৪-৩ স্কোর লাইনে। পুরো ফুটবল বিশ্ব নিশ্চিত হয়ে গিয়েছিল যে এখন খেলা রয়ে গেছে বার্নাবুতে, এখন সেখানেই যারা জিতবেন তারাই হবেন পরবর্তী ফাইনালের দাবিদার। কিন্তু জিনিসটা এত সহজ ছিল না। একটা কথা আছে যে 90 minutes in Bernabeu is not easy as you think. It's hard. It's tough. এবং সেটাই হওয়ার অপেক্ষায় হয়তো ছিল, আর সেটা যা হলো, ও মাই গড, ও মাই গড। ম্যাচের একদম শেষের দিকে এখনো লিডে আছে ম্যান সিটি। মাহারাজের ৭৩তম মিনিটের গোলে তারাই মনে হচ্ছে ফাইনাল খেলার জন্য যথার্থ ক্যান্ডিডেট, কিন্তু কার্লো আনচেলত্তির মাথায় ছিল অন্যরকম বুদ্ধি। তিনি ম্যাচের শেষের দিকে এমন একটা তরুণকে নামালেন যা দেখে মোটামুটি সবাই স্তম্ভিত হয়ে গেছিল। রদ্রিগো, তিনি শেষের দিকে নামলেন, এবং সবাই মোটামুটি অবাকই ছিল যে কার্লো আনচেলত্তি তাকে কেন নামালেন। কিন্তু এই চমক সাবস্টিটিউশন,
এই গেমটাকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 98 মিনিট রদ্রিগোর গোল, আবার থামেনি। 90 মিনিট আবারও রদ্রিগোর গোল। The Bernabeu erupted. A miracle was unfolding before our eyes. ম্যাচের অ্যাগ্রিগেট সমতায় চলে এসেছিল, কিন্তু এখান থেকেও কি ফিরে আসতে পারে সিটি? সেটাও ব্যর্থ হলেন, এবং এর কারণ পেনাল্টিতে বেনজেমা গোল করে বসে এবং সেইখানেই 5-6 অ্যাগ্রিগেটে ম্যাচটা জিতে নেয় রিয়াল মাদ্রিদ এবং ফাইনালে চলে যায় তারা। এবং তারপর আমরা তো জানি ফাইনালে কি হয়েছিল, কিভাবে মাদ্রিদ এই ম্যাচটাকে জিতে নিয়েছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইউসিএল এর। আবার এই ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম কামব্যাক এবং হয়তো টপ 5-এই থাকবে অনেকের। এই ম্যাচ ফুটবল প্রেমীরা সবসময় মনে রাখবে এবং ইতিহাসে অবশ্যই খুবই ভালোভাবে লেখা থাকবে এই ম্যাচটার নামটা। মাত্র বিশ্বকাপ শেষ হলো, সিজনটা মোটামুটি ঠিকঠাকই যাচ্ছিল ম্যান সিটির। সবাই মনে করছিল একটা ভালো দলই সাজিয়েছেন গার্দিওলা। তিনি হালান্ডকে কিনে এনেছিলেন এবং হুলিয়ান আলভারেজকে এনেছিলেন। এই দুটো প্লেয়ার মোটামুটি ভালোই খেলছিলেন তাদের সিজনের, তাদের গোল এর ইম্প্যাক্ট দেখাচ্ছিলেন। প্রিমিয়ার লিগ তাদের হাতের মুঠোই ছিল, আর্সেনালের সাথে যুদ্ধ চলছিল, কিন্তু হ্যাঁ খেলাটা এখনো জমে ক্ষীর। তবে 2023-এর শুরু হতে না হতেই মানুষ বুঝে ফেলে যে এই ম্যান সিটি এই বছর আলাদা, অন্য স্পার্কে চলছে। তাই তো শেষের দিকে আস্তে আস্তে যখন সবকিছু কুক হতে শুরু করে, সবাই বুঝতে পারে যে এই ম্যান সিটির দল পেপ গার্দিওলা ইনভিনসিবল কিছু করতে যাচ্ছে। প্রথমবারের মতো ম্যান সিটি ট্রাভেলের দিকে যাচ্ছে, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউসিএল টাইটেল। অপরদিকে মাদ্রিদও খারাপ না। সবাই জানে যে এই দুটো ম্যাচ হলেই মানুষ অ্যান্টিসিপেট করে সব থেকে ক্রেজি ম্যাচ হওয়ার, সব থেকে উদ্ভট এবং পিকিউলার কিছু হওয়ার এক্সপেকটেশন মানুষের থাকেই। যেহেতু রিয়াল মাদ্রিদ খেলবেন ম্যান সিটির বিপক্ষে, তো ভিন্ন ফলাফল, উল্টাপাল্টা কিছু হয়ে যাওয়া অস্বাভাবিক না। এই দুটো দলের অস্তিত্ব এবং ইতিহাস যা বলে এই ম্যাচটা কখনোই সহজ হতে যাচ্ছিল না। ম্যান সিটির প্রতিশোধের গল্প তখনও লেখা বাকি ছিল। এবার আবার মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি সেমিফাইনালে। প্রথম লেগ ছিল বার্নাব্যুতে। সবাই ভেবে নিয়েছিল যে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে আছে এবং এটা নিয়েই তারা ইতিহাসে যাবেন, একটা কনফিডেন্ট থাকবে রিয়াল মাদ্রিদের কাছে। ডি ব্রুয়নের মাথায় প্ল্যান ছিল আলাদা। তিনি একদম বক্সের বাইরে থেকে একটা ব্লাস্টিং শট করে পোয়েটিক উপায়ে কোর্তোয়াস, যিনি আজকে ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, তাকে ভেদ করে বলটা জ্বালিয়ে জড়িয়ে দেন। এবার যুদ্ধ ইতিহাসে। গার্দিওলার দল জানতো এটাই সুযোগ, এটাই বদলার সময়, এবং তারা ধ্বংস করে দিল রিয়াল মাদ্রিদকে। সিটির শুরু থেকেই ভালো খেলা মানুষকে অবাক করে দিচ্ছিল। এত ডমিনেন্ট সিটি কখনোই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হয়নি। 23 মিনিটে বার্নার্দো সিলভা দুর্দান্তভাবে 1-0 বলে লিড এনে দেয় ম্যান সিটিকে। আবারও সেই বার্নার্দো সিলভা 37 মিনিটে আরেকটা গোল করে 2-0 এনে দেয় ম্যান সিটিকে। এবং দ্বিতীয়ার্ধে খেলাটা সম্পূর্ণ আরো পাল্টে যায়। দ্বিতীয়ার্ধে মানুয়েল আকানজির একটা ব্লাস্টিং শট থেকে মিলিতয়ের শরীরে লেগে ডিফ্লেকশন হয়ে একটা গোল হয়ে বসে এবং 3-0 গোলে আবারও লিডে চলে যায় ম্যান সিটি। এবং সেখান থেকে বোঝাই যাচ্ছিল আজকে ইতিহাস স্টেডিয়ামে বার্নাব্যুর মতো অবস্থা হবে না, বরং উল্টোটাই হওয়া বাঞ্ছনীয় ছিল। এবং সবশেষে গেমটাকে সাম আপ করার জন্য 91 মিনিটে হুলিয়ান আলভারেজ নামলেন, গোল করলেন, সুন্দরভাবে ম্যাচটাকে ফিনিশ করে দিলেন। এই ম্যাচটা যারা দেখছিলেন তারা অবাক ছিলেন, বিশেষ করে যারা মাদ্রিদ ফ্যান তারা তো এই ম্যাচটাকে সহজভাবে জীবনে হয়তো নেন নাই। এরকম হিউমিলিয়েশন এত বড় দলের সাথে কখনোই হয়নি, বিশেষ করে রিয়াল মাদ্রিদের সাথে এরকম বাজেভাবে মাদ্রিদ ম্যান সিটির সাথে কখনো হারে নাই। এবং পেপ গার্দিওলা পরিচয় দিয়ে দিলেন যে কার্লো আনচেলত্তির সাথে ট্যাকটিক্যালের ব্যাপারে, মস্তিষ্কের ব্যাপারে এই ম্যাচের শেষে আমরা জানতে পারি ফাইনালে ম্যান সিটি জয় নেয় এবং ট্রেবল কমপ্লিট করে, যেটা খুবই অসাধারণ ছিল। প্রিমিয়ার লিগ আর্সেনালের সাথে জয়, আরো কত কি, এফএ কাপও জয় করে নেন তারা। এবং সেই সাথে এই দল
ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের নাম একদম ডায়েরিতে লিখে ফেললেন। কিন্তু বিধাতা হয়তো চান না যে এই দল আসলে কোনো জায়গায় লিডে থাকুক, এই দলের একজন ডমিনেট থাকুক, বিধাতাও চান না। তাই টানা আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে দেখা হয় ম্যান সিটি এবং মাদ্রিদের। এইবার রাউন্ড অফ 16-এ আবার খেলা হবে বার্নাব্যুতে। শুরু প্রথম লেগ, সেখানেই বদ্ধ ছাদের মধ্যে ম্যান সিটিকে নিয়ে পরিকল্পনা ছিল কার্লো আনচেলত্তির এবং তার দলের। এই দলে নতুন সংযোজন হয়েছিল বিশেষ করে জুড বেলিংহাম, যিনি ডর্টমুন্ড থেকে মাদ্রিদে এসেছিলেন খুবই হাই প্রাইসে, এবং তাকে নিয়েই দেখা হচ্ছিল পরবর্তী জিদান বানানোর স্বপ্ন। এবং সেটা তিনি যথেষ্ট ভালো করেই করেছিলেন, অনেকগুলো রেকর্ড ভাঙছিলেন, প্রচণ্ড গোল করতেছিলেন। একজন মিডফিল্ডার হিসেবে তিনি তার নামের একটা পরিচিতি ইউরোপের সামনে প্রতিষ্ঠা করছিলেন। ম্যাচ শুরু হলেই প্রথমে সিলভা 2 মিনিটে একটা খুবই উদ্ভট ফ্রি কিক নেন, যেটা গোলেই লিড দিয়ে দেয় ম্যান সিটিকে। সবাই কনফিডেন্ট ছিলেন, কিন্তু ম্যাচ এখনো শেষ হয় নাই। আবার রিয়াল মাদ্রিদের পাল্টা আঘাত এবং সেখান থেকে ডিফ্লেকশনে ডিয়াজ এর ওন গোলে 12 মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়, এবং তার ফলশ্রুতিতে রদ্রিগো আবার আরেকটা গোল করে বসে। এবং সেই গোলটা দেখে আমাদের বারবার তাকেই বোঝায় যে তিনি ম্যান সিটিকে আসলে কতটুকু ভালোবাসেন আর কি। তবে ম্যাচটা শেষ হয়নি, ম্যাচ এখনো বাকি ছিল। তৃতীয়ার্ধে ফরেন গোল করেন, শুধিয়ে দেন। তার সুন্দর স্ট্রাইক, বাম পাই ফিনিশিং আসলেই মানুষকে মুগ্ধ করে ফেলেছিল, এবং তারই কন্টিনিউশন আবারও ম্যাচটাকে পাল্টিয়ে দেয় গ্বার্দিওল 71 মিনিটে আরেকটা ব্লাস্টিং শট থেকে দেখিয়ে দেয় যে ম্যান সিটি এই ম্যাচে হয়তো এগিয়েই যাবেন। কিন্তু মাদ্রিদই তাদের নাম কামব্যাক হিস্ট্রিতে সবার উপরেই। ভালভার্দে দ্য ফনিক্স স্কোর দ্য গোল ব্যাঙ্গার এগেইনস্ট ম্যান সিটি, এবং সেই গোলটা হয়তো অনেকের কাছে সেরা গোলই হতে পারে ওই সিজনের। আবারও এই দুই দল আরেকটা সিনেম্যাটিক ম্যাচ দিয়েছে আমাদের, এবং আরেকবার ইতিহাদ স্টেডিয়ামে। এইবারও কি আগের মতোই হবে? এইবারও কি হিউমিলিয়েশন হবে? এরকম এক্সপেকটেশন ছিল সবার, এইরকমই চিন্তা ভাবনা ছিল সবার, কিন্তু এটা ফুটবল বাচ্চাদের খেলা না, ইটস এ গেম ফর দ্য গ্রোন আপস। Jude Bellingham, what a control, bhai. Valverde, Vini, no, 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 no! The first but not the second. Rodrigo has done it for Real Madrid against Manchester City once more. What the? Rodrigo! Eto easy header, bhai. Eto easy header. Gets up, heads it back across goal and Shot! Equal to it.
first pass. Rob. He came up. Yes. Kennedy scored. Kennedy scored. Yes. For Manchester City, he's first up to start the drama. Shabash. Start the scoring. Shabash. Good job on this. Shabash. Bernardo Silva? Portuguese, and he's What the? a real mess of that. Maybe it was the way. What? It's a catch. Odegaard থামি প্লিজ প্লিজ Odegaard থামি Ederson Through to the semis. He's done it. Real Madrid have shown their mettle once more. Attempt to win a Champions League final who's ended their run tonight. Rudiger off the post. You don't save those. তো এই ছিল মাদ্রিদ এবং সিটির ইউরোপিয়ান রাইভালরি, দ্য মডার্ন রাইভালস অফ ফুটবল, ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। এবং হ্যাঁ, আরেকটা মজার কাহিনী হচ্ছে, বিধাতা এখনো শান্ত হয়ে বসেননি, আরেকটা ম্যাচ হবে ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, এবং সেইখানেই হবে আসল খেলা। কারণ একটা দল খুব বাজেভাবে আছেন, আরেকটা দল আরো বাজেভাবে আছে। এক দলের ডিফেন্স উইক, আরেক দলের ডিফেন্স নাই। এক দলে অ্যাটাকের পাওয়ার ভর্তি, আরেক দলে গোল করতেই পারছে না। কে জিতবে? ফেব্রুয়ারির 12 তারিখের রাতের বেলায় খেলা হবে। আমিও থাকবো, আপনিও থাকবেন। চলুন দেখি কি হবে, দেখা যাক। এই ম্যাচটা নিয়ে যত অ্যান্টিসিপেশন মানুষের আছে, আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট সেকশনে জানান যে এই ম্যাচটাতে কে জিতবে। ইস্যু না, বাট লেটস সি। এই ম্যাচটা যারা জিতবে, আমার মনে হয়, আমার প্রেডিকশন, এই ম্যাচে যারা জিতবে তারাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আমার কেন মনে হচ্ছে, আমি জাস্ট ফিলিং ইট, আমি ফিল করতে পারতেছি। বাট হ্যাঁ, এই দলে যেই জিতুক তাদের প্যাথ অতটা সোজা না, বড় বড় দলের সাথেই খেলতে হবে। হ্যাঁ, ইয়েস, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। ভালো লাগলে শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরেকটা ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে থাকার চেষ্টা করবেন ভাই। লাইভ স্ট্রিমে আমরা রেগুলার থাকার চেষ্টা করি, আপনি লাইভ স্ট্রিম জয়েন করবেন প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, বাই।